হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা আলোচনা করতেছিলাম। তো আজকের টপিক আমরা বলেছিলাম আমরা কিন্তু যে পদ মোট ৮ প্রকার রয়েছে, এটা একটা বেসিক ক্লাস হয়ে গেছে। বেসিক ক্লাসের পরে বলেছিলাম প্রত্যেকটা পদ ধরে ধরে আমরা একটা করে ক্লাস রাখবো। অর্থাৎ আজকে হচ্ছে বিশেষ্য পদগুলোর বা ব্যাকরণিক শব্দ শ্রেণী যে প্রথম প্রকার বিশেষ্য, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করবো। আচ্ছা, এই বিস্তৃত আলোচনা করা আসলে সুবিধাটা কি? এটা হচ্ছে তোমার পরীক্ষায় এই বিস্তৃত আলোচনা আসবে না, তোমার পরীক্ষায় বিস্তৃত আলোচনা আসবে না। তোমার পরীক্ষা আসবে না, আসবে না বলতে সেটাও ভুল, আসে রচনা বর্ণনামূলক প্রশ্ন সেটাও আসে। তো তারপরে তুমি সেটার জন্য যদি নাও পড়ো, ওই নির্ণয়মূলকের জন্য যদি পড়ো তাও তোমার পড়তে হবে। কেন? নির্ণয়মূলক তোমাকে নির্ণয় করতে বলবে, শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে নির্ণয় যাতে করতে পারো। এখন হচ্ছে এই প্রকারভেদগুলো পড়লে তোমার যে জানার যে ধরন, এটা তোমার কাছে স্পষ্ট হতে থাকে। এই স্পষ্ট হওয়াটাই হচ্ছে জরুরি। এই স্পষ্ট হলেই তুমি অন্যদের থেকে আস্তে আস্তে আরও ভালো থেকে ভালো পারতে থাকবে। এটাই হচ্ছে এইটার মূল কথা বা মূল আলোচ্য। তো আমরা আজকে একটু প্রকারভেদগুলো দেখবো, এবং প্রকারভেদটা আমরা খুব চমৎকার করে এরকম লম্বলম্বে সাজিয়েছি, যাতে তুমি পরপর বিষয়গুলোকে দেখতে পারো, বুঝতে পারো, এবং লাস্টে একটা প্র্যাকটিসও থাকবে, যেটা করে আমরা পুরো বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা দেখি। এই বিশেষ্য সংজ্ঞা হচ্ছে যেই শব্দ দ্বারা বাক্যের মধ্যে ব্যবহৃত যে শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তি, জাতি, বস্তু, প্রাণী, স্থান, কাল, ভাব, কর্ম, কাজ যে কোনো জিনিসের যদি ধারণা বোঝায়, নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। অর্থাৎ সহজ ভাষায় বুঝলে নাম বোঝায়, তাই বিশেষ্য। যেমন রবীন্দ্রনাথ বাঙালি। এখন বিষয় হচ্ছে এই নাম বোঝার কথা যখন বলি না, আমরা খালি আমাদের মাথায় ঘুরপাক খেতে থেকে মানুষের নাম, ওই সাদিয়া, রাবেয়া, রাকিব, হাবিব, এরপর হচ্ছে পলি, এই ধরনের নামগুলো মাথায় ঢুকতে থাকে। কিন্তু নামগুলোর বাইরেও যে বিশেষ্য আছে, এইটাকে ভালো করে ধরতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে বিশেষ্য যে প্রকার ভেদের মধ্যে দুইটা প্রকার আছে, এটা নিয়ে তোমাদের সবচেয়ে কনফিউশন হবে, সেই কনফিউশন দূর করতে হবে। এখন দেখো বিশেষ্যের বৈশিষ্ট্যটা কি। বিশেষ্য দেখো, বিশেষ্য থেকে কর্তা বা কর্ম হতে পারে, ক্রিয়াপদ কখনো কর্তা বা কর্ম হয় না। যেমন রহিম পড়াশোনা করে, এই যে রহিম। তারপরে বিশেষ্যর একটা হচ্ছে একবচন বহুবচন হয়। তুমি দেখবা ক্রিয়াপদের একবচন বহুবচন হয় না। আমি করেছি, আমি করেছি গুলো, এরকম টাইপের সম্ভব না। তারপর গণনা করা যায়, এটা দেখাও যেতে পারে, দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। যেমন সাহস, বীরত্ব, এগুলো ধরা ছোঁয়া যায় না, কিন্তু তারপর বিশেষ্যের বিতরণ কি স্পষ্ট দেখা যায়। এবার বিভক্তি যোগ করা হয়, লাস্টে বিভক্তি যুক্ত, যেমন বইয়ের, বইতে, বইকে, এরকম বিভক্তি যোগ করা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিশেষণ দ্বারা বিশেষায়িত, অর্থাৎ বিশেষ্যের আগে কোনো না কোনো একটি বিশেষণ আনা যায় বা বিশেষণ ব্যবহার করা যায়। তারপরে হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। এবার দেখি প্রকারভেদ। বিশেষ্য পদ ৬ প্রকার। কি কি প্রকার? এই দেখো, প্রথম গেল ৪ প্রকার, তারপর হচ্ছে থাকবে ২ প্রকার। বিশেষ্য প্রকারগুলো কি কি? এক হচ্ছে নামবাচক বিশেষ্য, এরপরটা হচ্ছে জাতিবাচক, একটা সমষ্টিবাচক, একটা যে বস্তুবাচক। এখন এই যে কিবাচক, এইটা আমরা এই ৪টাকে একসাথে দেখবা, আর এই ২টাকে একসাথে দেখবা। এই ২টাকে বেশি 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 করে দেখবা, কারণ তুমি যে ইন্টার লেভেলে এসেছো, তোমাকে আর এইগুলো থেকে প্রশ্ন করার কিছু নেই। এগুলো তোমরা খুব সহজে বুঝে, এগুলো বিশেষ্য। তুমি যে ২ জায়গায় কনফিউশন হবা, সে হচ্ছে এই জায়গাগুলো। কারণ এটা দেখতে মনে হবে বিশেষণ, দেখতে মনে হবে ক্রিয়াপদ, কিন্তু আসলে এটা বিশেষ্য। এই কনফিউশন দূর করার জন্য তোমাকে এটা পড়তে হবে। তারপর দেখি এই নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, এইগুলো না প্রায় একরকম লাগে। এখন যে এটা সম্পর্কে ডিপলি আলোচনা করবে, এটা তোমার অ্যাডমিশন পর্যায়ে কাজে লাগবে, পরবর্তী জব পর্যায়ে কাজে লাগবে, কিন্তু এইচএসসি পর্যায়ের জন্য এত এটা হামরি না। তারপরে বলি, দেখো নামবাচক না একটা ব্যক্তি বা একটা জিনিসকে বোঝায়, যেমন সাদিয়া, ঢাকা, সোমবার, বনফুল, টোকিও, রবীন্দ্রনাথ, ইত্তেফাক। এগুলো কি একেবারে যেইটা একটা বিশেষ কারো নাম রাখা হয়েছে, ওটা দ্বারা ওই জিনিসকে কাকেই বোঝায়। হ্যাঁ, বলতে পারো সাদিয়া দ্বারা দুনিয়া অনেক আছে, ঢাকা নাম দিয়ে তো অনেক কিছু শব্দ হতে পারে, এরকম না। অর্থাৎ জিনিসটা একটা জিনিসের নির্দিষ্ট বিষয়ে নামকরণ করা, অর্থাৎ জিনিসটা বললে একটা নির্দিষ্ট জিনিসকে আমরা বুঝি, এই জন্য এটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। আর জাতিবাচক বলতে এমন একটা শব্দ যেটা বললে পরে সেই শ্রেণী যত শব্দ আছে সব তার মধ্যে চলে আসে। যেমন যদি মানুষ বলি, তখন ওই সাদিয়া বলো, রাবেয়া বলো, তারপর হচ্ছে ছেলে বলো, মেয়ে বলো, পুরুষ বলো, মহিলা বলো, বেটা বলো, বেটি বলো, যা বলো সব এটার মধ্যে চলে আসছে। ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট রাজধানী না, যখন রাজধানী বলি পৃথিবীর সব রাজধানী এটা পড়ে আসছে, এই জন্য জাতিবাচকের মধ্যে এটাকে ইংলিশে কমন নাউন বলে, অর্থাৎ কমন সব কিছু তার মধ্যে চলে আসছে। মাস, 12টা মাসের নাম এখানে চলে আসছে। যদি জানুয়ারি বলি, সোমবার বলি, তা একটা নির্দিষ্ট মিষ্টান্ন, যে কোনো মিষ্টিতে চলে আসে। কি যখন বলবো বনফুল, একটা নির্দিষ্ট দোকানের নাম বুঝিয়েছে, বা একটা নির্দিষ্ট মিষ্টির ধরনের নাম বুঝিয়েছে। এটাই সমষ্টিবাচক যদি বলি,
দেখো একটু কনফিউশন আছে সমষ্টিবাচক আর জাতিবাচকের মধ্যে অনেক একটা কনফিউশন লেগে যায়। স্যার দল দ্বারা তো অনেক মানুষ বুঝায়, মানুষ যত মানুষ বুঝায়, তাহলে আমরা সমষ্টি আর মানুষ কিভাবে পার্থক্য করবো? এটা মনে রাখবো হচ্ছে একটা সুন্দর কৌশল বলে দিই, এটা হচ্ছে 1 + 1 - সব। এর মানে কি? এইটা সমষ্টিবাচক হতে গেলে অন্তত সেইটা একটার বেশি হইতে হবে। অর্থাৎ এই সাদিয়া নিশ্চয় একটা দল, নিশ্চয় একটা লোক দিয়ে একটা দল হয় না। এবং সব মাইনাস সব বলতে এটা দ্বারা পৃথিবীর সব মানুষ চলে আসবে না। দল বলতে নিশ্চয় দলের ভিতরে পৃথিবীর সব মানুষ চলে আসে নেই। তারপর হচ্ছে বহর, এবার সমিতি, সমাজ, সংঘ, সংসদ, সভা, ঝাঁক, পাল, শ্রেণী, সারি, গুচ্ছ, পরিবার, বাহিনী, জনতা, মিছিল, ভিড়, জটলা, এগুলো যা দেখতেছো তার মধ্যে নিশ্চয়ই একাধিক লোককে বুঝায়, কিন্তু আবার সব লোককে বুঝায় না। এটা সমাবেশ বলতে পৃথিবীর সব মানুষ এখানে উপস্থিত হয়নি। তাহলে এই তিনটা পার্থক্য ব্যবহার করবো। আর বস্তুবাচক তো খুব সহজে চিনো, চাউল, ডাউল, পানি, কলম, মাটি, ইট, লবণ, আকাশ, পাতাল, তামা, স্বর্ণ, মুদ্রা, লোহা, গোবর, পাথর, কাগজ, দেখো গোবরও আছে। এগুলো সব হচ্ছে বস্তুবাচকের মধ্যে পড়বে। এখন তোমরা বিশেষভাবে দেখো এই দুইটা প্রকার, একটা হচ্ছে গুণবাচক, একটা ভাববাচক। কেন বললাম এটার কনফিউশন হয়ে যাবে? কারণ হচ্ছে যখন বলবে গুণবাচক, তুমি বলো স্যার গুণ দিয়ে না বিশেষণ বুঝায়, তা তোমাকে খটকা লাগবে, এটা বিশেষণ মনে হবে। তারপর ভাববাচক, তোমার এখানে খটকা লাগবে, এইটাকে এই ক্রিয়াপদ মনে হবে। তাহলে এইটা তুমি কিভাবে করে নির্ণয় করবা? এইটা নির্ণয় করার সুন্দর একটা কৌশল আছে, আমি দেখি। দেখো সরলতা, এটা কিন্তু গুণ না, সরল এটা হচ্ছে গুণ, সরলতা গুণের নাম। তারপর দেখো দায়, দায়ী, এটা কি? বিশেষণ, কিন্তু দায় এটা বিশেষ্য। আনন্দিত, এটা বিশেষণ, কিন্তু আনন্দ এটা বিশেষ্য। এখন কনফিউশন স্যার বুঝছি, শব্দ তো পাশাপাশি, কিন্তু ধরতে তো পারতেছি না কিভাবে করে বুঝবো যে কোনটা বিশেষণ আর কোনটা বিশেষ্য, কারণ কনফিউশন লেগে যাবে। এখন আমি একটা সুন্দর সূত্র দিই, দেখো বিশেষণ হচ্ছে এক্সিটিভ, আর এটা হচ্ছে নাউন। আর আমরা এটা মনে রাখবো হচ্ছে জুতার জোড়া দিয়ে, আমরা যেমন জোড়ায় মিলাই না, এটাকে আমরা এরকম জোড়ায় মিলানোর চেষ্টা করব। তাহলে কিভাবে করে মিলাবো? যেমন দেখো তুমি একটা বলো তো, সরল লোক আর একটা হচ্ছে সরলতা লোক, কোন শব্দটা মিলছে? আমরা জানি একটা জোড়া যদি হয়, একটা বিয়ে যদি হয়, একটা সম্পর্ক যদি হয়, একটা ছেলে একটা মেয়ে লাগবে। তা দেখো সরল লোক, সরলটা কি? অ্যাডজেক্টিভ, আর লোকটা নাউন, তাহলে সরল লোক। কি তুমি সরলতা লোক শব্দটা মিললো? কারণ কি এটাও নাউন, এটাও নাউন, একই জেন্ডারের মতো বিয়েও তো হয় না। তাহলে তুমি এরকম মিলাই দেখবা। যেমন মনে করো এই কাজের জন্য তুমি দায় নাকি এই কাজের জন্য তুমি দায়ী, হ্যাঁ, বা দায়ী ব্যক্তি নাকি দায়ী ব্যক্তি। আমরা বলি দায়ী ব্যক্তি, যেমন দায়ী ব্যক্তি যেহেতু বলতে পারছি তাহলে এটা বিশেষণ, আর দায়ের পদের সাথে ব্যক্তি মিলতেছে না তাহলে এটা হচ্ছে বিশেষ্য। এমন করে তুমি সবগুলোকে মিলিয়ে দেখো, মিলতে পাবা। যদি বলি তরুণ ছেলে নাকি তারুণ্য ছেলে, যদি বলি যুবক লোক নাকি যৌবন লোক, তাহলে এইভাবে করে আমরা প্রত্যেকটাকেই মিলাতে পারবো, সম্ভব। এবার ক্রিয়াপদের দিকে আসো। যেমন মনে করো খাওয়া, ভোজন, শোয়া, শয়ন, করা, করানো। স্যার তাহলে তো একটু কনফিউশন লেগে গেল, কারণ এগুলো তো আমরা জানি হচ্ছে ক্রিয়াপদ। এখন আপনি বলতেছেন এগুলো বিশেষ্য, আমি কিভাবে চিনবো? এটা চেনার সুন্দর সূত্র আছে। এটা যেমন সূত্র চিনাইছি কি, নাউন অ্যাডজেক্টিভকে একটা জোড়া করে তুমি বোঝানোর চেষ্টা করো, মিলে দেখবা, যদি মিলে যায় তাহলে কি এটা অ্যাডজেক্টিভ, যদি না মিলে তাহলে ওটা বিশেষ নাউন। এইখানে একটা সূত্র আছে, ক্রিয়াপদ হওয়ার জন্য সেটা কাল দ্বারা রূপান্তরিত হতে হবে, কাল দ্বারা। উদাহরণ দিই, যেমন মনে করো এই যে কর, এই শব্দটা বা করেছি, এই শব্দটা ক্রিয়াপদ। কেন বলো তো এই শব্দটা ক্রিয়াপদ? তুমি খেয়াল করো, করেছির মধ্যে আমি কাল দিয়ে চেঞ্জ করতে পারবো, করেছি, করেছিলাম, করব। কিন্তু এখানে তুমি দর্শন, এটা তুমি চেঞ্জ করো তো, দেখো তো, দর্শন ছিলাম, দর্শিত এবং সম্ভব না। এরপর হচ্ছে পক্ষ দ্বারা চেঞ্জ করছে। পক্ষ বলতে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, বা থার্ড, বা ইংলিশের মধ্যে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড, থার্ড পার্সন। আমি হলে করেছি, তুমি হলে করেছো, সে হলে করেছে। তার মানে এখানে ছেছো, ছি দিয়েও পরিবর্তন। তাহলে যেইটা এরকম পক্ষ বা কাল দ্বারা পরিবর্তন যোগ্য সেগুলো হবে ক্রিয়াপদ। আর যদি যোগ্য না হয় তাহলে বুঝো ভাই এটা হচ্ছে ক্রিয়াপদ না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য পদ। এই যেমন ভ্রমণ, চলন, আহার, কর্ম, কাজ, প্রস্থান, এগুলো সব কি? হ্যাঁ, পঠন, পড়া, ভোজন, শয়ন, এগুলো সব হচ্ছে এই বিশেষ্য পদ। তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। কারণ হয়তো যাক এখানে একটা আছে, কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনে তুমি উত্তর করো, তাহলে বুঝতে পারবা কোনটা বিশেষ্য। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন
মার্জারি কমলা, আচ্ছা কে বলছে নিচে পরিচিত থেকে বিশ্বপদ খুঁজে বের করো, এটা তোমাদের ভোট কোশ্চেন। কি আসছে? মার্জারি কমলাগান থেকে চিহ্নিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলে একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরায় শব্দে আসিয়া হুকা লইলাম। আচ্ছা এটার মধ্যে কোনটা কোন বিশেষ্য আমি একটু তোমাদের দেখাই দিই। দেখো মার্জারি শব্দ হচ্ছে বিড়াল, এটা একটা বিশেষ্য। কমলাকান্ত এটা একটা ব্যক্তির নাম, বিশেষ্য। আবার এটা যে বিশেষ্য, এটা কিভাবে চিনলাম? এই দেখো, এই যে একটা কে বিভক্তি আছে। এরপরে যষ্টি শব্দ হচ্ছে লাঠি, না চিহ্নিত ক্রিয়াপদ, সে হচ্ছে সর্বনাম, এই দুটো হবে না, তাহলে যষ্টি মানে লাঠি। এরপর হচ্ছে লক্ষণ, এই লক্ষণ কি প্রকাশ করলো না? একটা জিনিসের বস্তুর নাম, বস্তুর নাম না, বস্তুর বৈশিষ্ট্য লক্ষণ। এরপরে আসে হচ্ছে এই যে মুখ, এটা একটা অঙ্গের নাম, এটা হচ্ছে বিশেষ্য। এরপর যে হাই, কি তুল্য, হাই তুল্য, এটা একটা বিশেষ্য। এরপর হচ্ছে ম্যাও, এটা একটা বিশেষ্য। প্রশ্ন, এটা একটা বিশেষ্য। যষ্টি, এটা একটা বিশেষ্য। সজ্জা মানে বিছানা, এটা একটা বিশেষ্য। হুকা, এইটা একটা বিশেষ্য। তাহলে আমরা বিশেষ্য কি সেটাও চিনতে পারলাম। তাহলে আমাদের পরবর্তী ক্লাস থাকবে, অ্যাডমিশনে কিছু কোশ্চেন আছে, এগুলো পড়লে তোমার জিনিসটা পড়াটা ঝাঁকানাকা হবে, মানে পড়াটা তোমার একদম ঝালাই করে শক্ত করে তোমার স্ট্রংলি হয়ে গেল। তো সুতরাং যখন পড়তেছো তোমার আসলে আমার এই বইটা নেওয়ার পরে তোমার একটা ডেডিকেশন থাকবে এরকম, ইনশাল্লাহ এই বইটা শেষ করে আমি এক মিশনের এক পা দিয়ে রাখবো, এক মিশনে এক পা এগিয়ে থাকবো। এক মিশনের সময় অন্তত বাংলা নিয়ে আমাকে আর কেউ ভাবতে হবে না, তখন আমি ইংলিশ আর জিকে পড়ে এগিয়ে থাকবো। বাংলায় আমি হচ্ছে তখন হচ্ছে 15-র মধ্যে বা হ্যাঁ এরকমই 15-র মধ্যে এরকম 12, 13 বা 15-তে 15 পেতে থাকবো, এগিয়ে থাকবো। এই কোয়াটার টেন্ডেন্সি নিয়ে যদি তুমি আগাতে পারো তাহলে তোমার শেষ হবে। যাই হোক, পরবর্তী ক্লাস হবে সর্বনম্বর উপরে, সেই কাজটা দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।